তো আমরা এই একক ব্যক্তির কর নির্ণয় তাহলে আমরা প্রথমে বলছিলাম 2023 সালের আয়কর আইনের আমাদের আয়ের প্রধান খাত হচ্ছে 7টা। একক ব্যক্তির কর নির্ধারণের ক্ষেত্রে এই 7টার কাজ আমাদেরকে একসাথে করতে হবে। 7টার এরপরে আমাদের আরো অন্যান্য খাত আছে কয়টা? 3টা। মানে এই যে টোটাল তাদের আয়ের যে 10টা খাত, মানে একক ব্যক্তির কর নির্ধারণের ক্ষেত্রে এই 10টা খাতের কাজ একসাথে করতে হবে। এটা হচ্ছে যে আমাদের একক ব্যক্তির কর নির্ধারণ। তো এখানে আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 2018 সালে আসছে ইউনিভার্সিটি কোশ্চেন। আবার এটা হচ্ছে যে আমাদের কমার্স পাবলিকেশন বইয়ে 37 নাম্বার। চলো আমরা এই অঙ্কটা সিরিয়ালি সমাধান করব। একটু অধৈর্য হওয়া যাবে না, কারণ এটা কিন্তু লেংথি, আমাদের সময় লাগবে, কারণ এখানে সবগুলা তথ্য আমাদেরকে একসাথে করতে হবে, সেজন্য আমাদের এখানে একটু সময় লাগবে। তো পরে আমরা করদাতা লিখবো। এখানে করদাতার নাম কি? করদাতা হচ্ছে জনাব আহমেদ। তারপরে আয়বর্ষ হচ্ছে কত? 2022। আচ্ছা, প্রথমে যে কোনো সময় আয়বর্ষটা আগে লিখবা না আগে কি লিখবা? করবর্ষ লিখবা, কারণ এনবিআর অর্থাৎ আমাদের জাতীয় রাজস্ব বোর্ড বা যারা কর নিয়ে কাজ করি, আমাদের এখানে বিবেচনা করি আমরা করবর্ষ। সবসময় কি বর্ষ বিবেচনা করি আমরা? করবর্ষ। তাহলে করবর্ষ হচ্ছে কত? 2000 কত বলো? 2023-24 নাকি 24-25? 23-24 হচ্ছে আয়বর্ষ, করবর্ষ হচ্ছে 24-25। 2024-2025 করবর্ষ হচ্ছে 1 বছরের পরেরটা, আয়বর্ষ হচ্ছে 1 বছর আগেরটা। তাহলে 23-24 হচ্ছে আয়বর্ষ, 24-25 হচ্ছে কি? করবর্ষ। তাহলে এরপরে লিখো আয়বর্ষ। আয়বর্ষ হচ্ছে 2023-2024, অর্থাৎ 2023-24 যে আয়গুলো হয়েছে এগুলোর উপরে 2024-25 করবর্ষে আমরা কি দেব? কর দেব। এবং এখানে হেডিং দিবা কি? মোট আয় নির্ণয়। কি লিখবা? মোট আয় নির্ণয়। মোট আয় নির্ণয়। মোট আয় নির্ণয়। তো এখানে আয়ের খাত ও বিবরণ, আয়ের খাত ও বিবরণ, এরপরে হচ্ছে টাকা। ওকে, প্রথম তো আমরা জানি 2023 সালের আয়কর আইন অনুযায়ী আমাদের আয়ের প্রথম খাত হচ্ছে কি? চাকরি হতে আয়। তো আমরা এখানে প্রথমে হেডিং দেব চাকরি হতে আয়। এখানে আমরা ক দিয়ে লিখব, যেহেতু অনেকগুলো আছে আমাদের এখানে। চাকরি হতে আয়, চাকরি হতে আয়, এটা দ্বারা লিখতে হবে মাস্ট। দ্বারা হচ্ছে কত? 32 থেকে 34। এটা আমরা সুন্দর করে লিখে ফেলবো। এরপরে আমাদের চাকরি হতে আয়ের ভিতরে যা যা আছে, যেমন আমাদের প্রথমে এখানে কি আছে? মূল বেতন আছে। তো প্রথমে লিখো মূল বেতন। মূল বেতন কত টাকা? প্রতি মাসে কত টাকা করে বেতন পায়? 50,000। তাহলে 50,000 গুণ 12 গুণ করবা, গুণ করে কত টাকা আসে বলো? তাহলে 6 লক্ষ টাকা। কত টাকা হবে? 6 লক্ষ টাকা। 6 লক্ষ। এরপরে লিখো মূল বেতনের পরে কি আছে? ভাতা সমূহ। এখানে হেডিং লিখলে লিখতে পারো, না লিখলে অসুবিধা নাই, হেডিং চাইলে লিখতে পারো ভাতা সমূহ। ওকে, উৎসব ভাতা আছে। তাহলে উৎসব ভাতার কথা কি বলছে? আমরা একসাথে সবগুলা করতেছি এখন, একক ব্যক্তির কর। তাহলে উৎসব ভাতা হচ্ছে কত? 50,000। দুইটা কি বলছে? হ্যাঁ, উৎসব ভাতার কথা কি বলছে? 2 মাসের মূল বেতনের কি? 2 মাসের মূল বেতনের সমান। তাহলে 50,000 গুণ 2, 50,000 গুণ 2, তাহলে কত টাকা? 1 লক্ষ টাকা। তারপরে কি আছে? এরপরে আছে আমাদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 55%।
বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের কত পার্সেন্ট? 55%। তো মূল বেতনের 55% করো 3,30,000 টাকা। এরপরে কি আছে? এরপরে আছে চিকিৎসা ভাতা, মাসিক 1,500 টাকা করে। তাহলে চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতাটা কখন অকর্তব্য হয়? চিকিৎসা ভাতাটা কখন অকর্তব্য হয়? এই 4-5টা রোগ আছে, রোগের চিকিৎসার ক্ষেত্রে যদি চিকিৎসা ভাতাটা যদি আমরা খরচ করি তখন এটা অকর্তব্য হবে। যেমন কি কি? যেমন এখানে ক্যান্সার, যক্ষা, লিভার, তারপরে চক্ষু, কিডনি, এই রোগের চিকিৎসার ক্ষেত্রে যদি এই টাকাগুলো খরচ করি তাহলে সেটা কি হবে? অকর্তব্য হবে, নাহলে বর্ধিত হবে। তো চিকিৎসা ভাতা কত টাকা? এক মাসে কত টাকা করে? 1500 টাকা করে। তাহলে 12 মাসে কত টাকা? 18,000 টাকা। 18,000 টাকা। ওকে। এরপরে আছে কি? এরপরে আছে কি? অনুমোদিত। যখন অনুমোদিত যখন বলবে তখন নিয়োগকর্তাও সমপরিমাণে টাকা কি করবে? জমা করবে। অনুমোদিত যখন বলবে তখন অনুমোদিত যদি না বলে, সাধারণ যদি বলে, তখন আয়ের ভিতরে এটা আসবে না, এটা সরাসরি ওই যে বিনিয়োগ ভাতার ভিতরে চলে যাবে। বুঝা গেছে কিনা? ওকে। তাহলে লিখো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দাম। কারণ এটা নিয়োগকর্তা দিচ্ছে তো তার জন্য দিচ্ছে, সেজন্য তার জন্য পরে ফাইলেও তো এটা তার জন্য আয়, সেজন্য এখানের ভিতরে আমরা লিখব অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দাম, নিয়োগকর্তার দাম কয় টাকা? তাহলে হবে 6 লক্ষ টাকা। 6 লক্ষ 10% 60,000। ওকে। বিনিয়োগ ভাতার ভিতরে যাবে কিন্তু 1,20,000। আমরা যখন কর রেয়াত যখন বের করতে যাব, রেয়াত যোগ্য আয়ের ভিতরে যাবে 1 লক্ষ কত? 20,000। কেন? কারণ তখন তো দুইজনেরটাই যাবে, এখানে তো একজনেরটাই আসছে, এখানে আসছে শুধু নিয়োগকর্তারটা, ওইখানে দুইজনেরটাই যাবে। ওকে। এরপর আর কিছু আছে কিনা? আর নাই। এখন যোগ করো, যোগ করো, যোগ করো। টোটাল কয় টাকা আসছে বলো? এখানে কয় টাকা আসছে বলো? 11 লক্ষ 8। 11,08,000 এখানে লিখো। এরপরে এখানে এই কি সরকারি কর্মকর্তা নাকি বেসরকারি কর্মকর্তা? বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে লাস্টে একটা কথা আছে, সেটা হচ্ছে অব্যাহতি প্রাপ্ত আয়। অব্যাহতি প্রাপ্ত আয়ের নিয়মটা কি? মূল বেতনের মানে চাকরি হতে মোট আয়ের 1/3 অথবা বার্ষিক 4,50,000 টাকার মধ্যে যেটি কম। আবার বলতেছি, মানে এটা যদি সরকারি কর্মকর্তা হইতো এখানে কিন্তু শুধু দুইটা টাকা আমরা আয় হিসাবে দেখাইতাম, একটা হচ্ছে মূল বেতন আর একটা হচ্ছে উৎসব ভাতা। এই দুইটা ছাড়া বাকি সবই অকর্তব্য হয়ে যায়। বুঝা গেছে? এটা যদি সরকারি কম, আমরা এখানে ইনার করাই বাড়ি ভাড়া ভাতা আমরা ইনার করামে লিখতাম, লিখে মাইনাস অকর্তব্য সম্পূর্ণ। তারপরে চিকিৎসা ভাতা ইনার করামে লিখতাম, মাইনাস অকর্তব্য সম্পূর্ণ। এটা তো আমরা আনতাম না, তখন এটা আসবেও না। শুধু দুইটা দায়িত্ব, এই যে 6 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা থাকে, তখন কিন্তু আবার অব্যাহতি প্রাপ্ত আয় লিখা যাবে না। অব্যাহতি প্রাপ্ত আয়টা হচ্ছে শুধুমাত্র বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে। এটা কি সব আয়ের ক্ষেত্রে নাকি শুধু চাকরির ক্ষেত্রে? শুধু চাকরি। খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় বলি, সে মনে করো চাকরিতে জয়েন করছে নভেম্বরের 1 তারিখ, তখন কি তুমি 12 দ্বারা গুণ করতা? কারণ আমার হিসাব হচ্ছে জুন পর্যন্ত, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত। তো সে নভেম্বরে ঢুকছে চাকরিতে, তাহলে সে কয় মাস চাকরি করছে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 8। তখন তুমি 8 দ্বারা গুণ করতা। ওই 8 মাসটা হচ্ছে তার আয় বর্ষ, কিন্তু কর বর্ষ বড়। আবার সে মনে করো জুনের 1 তারিখে সে চাকরিতে ঢুকছে, এক মাস। কেন 1 মাস? জুনের 30 তারিখে হিসাব করতেছি, জুলাইয়ের 1 তারিখ থেকে না, জুনের। এটা এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে, এখানে তারিখ দিয়ে আমাদেরকে অনেক সময় কি বলবে। এখানে 30 জুন, 30 জুন তারিখে আমাদের হিসাবকাল শেষ। শুরু হয়েছে গত বছরের জুলাইয়ের 1 তারিখ,
মানে এটা হচ্ছে যে 2023 সালে জুনের 1 তারিখে শুরু হয়েছে, 2024 সালে জুনের 30 তারিখে গিয়ে শেষ হয়েছে। এই পুরো বছরটা হচ্ছে তার আয় বর্ষ। এখন আমি বলছি যদি জুনের 1 তারিখে শুরু না হয়ে পরে যদি কোনো সময় শুরু হয়, তখন ওই সময় থেকে শুরু করে 30 জুন পর্যন্ত হচ্ছে তার সময়টা হচ্ছে আয় বর্ষ। মনে রাখতে হবে দুইটা জিনিস। আর একটা হচ্ছে যে অব্যাহতিপ্রাপ্ত আয় পাবে কারা? বেসরকারি কর্মকর্তা। কোনো সরকারি কর্মকর্তা অব্যাহতিপ্রাপ্ত আয় পাবে না। তাহলে এখানে লিখো অব্যাহতিপ্রাপ্ত আয়। হ্যাঁ, হেডিং দিতে হবে অব্যাহতিপ্রাপ্ত আয়। এতটুকু লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। এটা নিয়মটা কি? চাকরি হতে মোট আয়ের, চাকরি হতে মোট আয়ের 1/3 অংশ করো। 1/3 অংশ করো। এই যে 11,08,000 এর 1/3 করো। কত আসছে বলো? তাড়াতাড়ি করো, কারণ আমাদের অনেক সময়, এখন অনেক কাজ বাকি। 3,69,300 এখানে লিখো। এই 3,69,333 অথবা 4,50,000 টাকা। আমরা বাদ দেব যেটি কম। তাহলে কম কত? 3,69,333 বিয়োগ করো, বিয়োগ করে আউটার কলামে পাঠাও, বিয়োগ করে আউটার কলামে পাঠাও। নিচে লাগিয়ে দিয়েছি। অথবা 4,50,000 যেটি কম। তাহলে 11,08,000 টাকা থেকে 3,69,333 টাকা বিয়োগ করো। 7,38,667। এটা হচ্ছে চাকরি হতে করযোগ্য আয়। চাকরি হতে করযোগ্য আয়। আমরা যখন আয়কর, যখন আমরা এই রিটার্ন যখন দাখিল করতে যাব, এই প্রত্যেক আমরা যেগুলো এখানে হাতে কলমে করছি, এগুলো সবগুলাই কিন্তু ফাংশন দেওয়া থাকে। তোমার চাকরি হতে আয় এখানে বলা থাকে। তোমার কাজ হচ্ছে তোমার মূল বেতন কত টাকা, জাস্ট গুণ করে তুমি টাকাটা বসিয়ে দিলা। তোমার উচ্চ ভাতা কত, এগুলো সবগুলো এখানে অটো দেওয়া থাকে, তোমাকে শুধু সিলেক্ট করতে হবে। টাইপরাইটার কাজ করতে হবে। টাইপরাইটার না, শুধু তুমি অ্যামাউন্টগুলো বসাবে, সবগুলো এখানে রেডি করা থাকে। এখানে তুমি সরকারি কর্মকর্তা হলে আমরা এখানে অব্যাহতিপ্রাপ্ত আয় হাতে কলমে দেখাইছি না, লিখছি না, ওইখানে লিখতে হবে না, ওটা অটো ওইখানে বাদ হয়ে যাবে, মানে অটো ডিডাক্ট ওইখানে করা থাকে। ওকে, যাই আমরা একটা পার্ট আমরা করলাম। এরপরে আমাদের কি বলছে? যে কাজ হবে না, আমাদের সবগুলাতে একসাথে করব। এরপরে আমাদের বলছে রেড কিসেন। রেড কিসেন এটা হচ্ছে যে আমাদের কিসের আয়? এটা হচ্ছে অন্যান্য উৎস হতে আয়। আমরা একটু পড়ি, আমরা সিরিয়ালি যাইতে হবে। তারপরে সঞ্চয়। সঞ্চয়টা কিন্তু আর্থিক পরিসম্পদ হতে আয়ের অংশ। কিসের অংশ? আর্থিক পরিসম্পদ। আমাদের কিন্তু এখানে বাড়া হতে আয় কিছুই দেখতেছি না আমরা। দেখো, বাড়া হতে আয় কিন্তু কিছুই নাই। যদি থাকতো তাহলে আমরা বাড়া, আচ্ছা বাড়ি ভাড়া আর বাড়া হতে আয় কি এক কথা? না, দুইটা দুই জিনিস। বাড়ি ভাড়া মানে আমি নিয়োগকর্তার কাছ থেকে চাকরি করতেছি, ও আমাকে দিছে। আর ভাড়া হতে মানে আমার নিজের বিল্ডিং আছে, আমি এটা আরেকজনের কাছে ভাড়া দিয়ে ওইখান থেকে টাকা পাইছি। দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে এটাকে কি পাকায় ফেলে, গরমিল পাকায় ফেলে। দুইটা কিন্তু একই জিনিস না। ওকে, তাহলে আমাদের রেড কিসেন এটা অন্যান্য উৎস হতে আয়। সঞ্চয় এটা আর্থিক পরিসম্পদ হতে আয়। তারপর হচ্ছে টাকা সঞ্চয় হিসাবে সুদ, এটাও আর্থিক পরিসম্পদ হতে আয়। লভ্যাংশটাও আর্থিক পরিসম্পদ হতে আয়। কার্ড বিক্রয় হতে আয়, এটা অন্যান্য আয়। তাহলে আমরা কৃষি খাতায় দিতে হবে নাই তো, না থাকলে আমরা করতে গেলে আমাদের এই অঙ্কটার ভিতরে নাই। না, কার্ডটা তো এখানে তুমি তো এটা তো কার্ড বিক্রি করলে কার্ডটাকে তুমি চার্জ করো না। এটা তো আমরা কার্ড মনে করো, এটা এরকম হইতে পারে সুন্দরবন থেকে কার্ড সংগ্রহ করে সে বিক্রি করলো, অথবা তোমার কোনো গাছ টাছ আছে এগুলো বিক্রি করলে তুমি কার্ডটা নিলা। এটা কোনো আয়ের অংশ না। তো যেগুলো কোনো আয়ের ভিতরে যায় না, সেটা কিসের ভিতরে যায়? অন্যান্যের ভিতরে যায়। তাহলে আমাদের সিরিয়ালি পড়তেছে এর পরের ধাপটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। হেডিং দাও আর্থিক পরিসম্পদ। মাঝখানের গুলা কিন্তু নাই, থাকলে কিন্তু ওগুলা সিরিয়ালি লিখতে হবে। কিন্তু প্রথমে সিরিয়াল মেইনটেইন করতে হবে। প্রথমে চাকরি, তারপরে ভাড়া, তারপরে কৃষি,
তারপর হচ্ছে যে কি ব্যবসা, তারপর হচ্ছে যে তোমার মূলধন, তারপর আর্থিক পরিসম্পদ। এখন আমাদের মাঝখানের ওগুলা নাই, সেই জন্য আমরা সরাসরি কোথায় চলে আসছি, আর্থিক পরিসম্পদ হতে আয়। হেডিং দাও, খ নাম্বার দিয়ে লিখো আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ হতে আয় দ্বারা কত, এটা 62 দ্বারা হচ্ছে 62 থেকে 65, আন্ডারলাইন করো। তো এটার ভিতরে তিনটা আছে, প্রথমে লিখো সঞ্চয় ব্যাংকের সুদ, মানে সুদের লভ্যাংশ গুলোই আছে। সঞ্চয় ব্যাংকের সুদ। স্যার এটা করেন স্যার, এই যে এটা আর্থিক পরিসম্পদ হতে আয়। হ্যাঁ করেন স্যার, করাইছি তো। আর্থিক পরিসম্পদ না করাইলে এখানের ভিতরে ওইটাই করাচ্ছি। আবার দেখো আর্থিক পরিসম্পদ হতে আয়, তো আর্থিক পরিসম্পদ হতে আয়। আচ্ছা, এরপরে সঞ্চয় ব্যাংকের সুদ পাইছি আমরা কত, 54,400। এখন ওরা আমাদেরকে সুদ দেওয়ার সময় 10% কেটে রেখে দিয়েছে। আচ্ছা ওটা ওখানে হ্যাঁ, উৎসে কর কত করছে তারা কত পার্সেন্ট, 10%। তাহলে আমাদেরকে ওরা কত পার্সেন্টের টাকা দিয়েছে, 90% টাকা দিয়েছে, কিন্তু আমাদেরকে 100% করে লিখতে হবে। তাহলে 5,400 টাকা হচ্ছে, দেখো এই 5,400 টাকা হচ্ছে 90% এর টাকা, কিন্তু আমাদেরকে লিখতে হবে 100% করে। এটাকে বলা হয় মোটাঙ্কিতকরণ। নেট টাকা বা নেট সুদ কে মোট টাকা বা মোটায় রূপান্তর করাকে বলা হয় মোটাঙ্কিতকরণ। কয় টাকা আসছে বলো, কয় টাকা আসছে বলো, 6,000 টাকা। পরবর্তীতে কিন্তু আমরা ওই যে তাহলে উৎসে কর কর্তন করছে তারা কত টাকা, 600 টাকা। এটা কিন্তু আমরা কর দায় দেখানোর সময় ওইখান থেকে আবার বাদ দিয়ে বাকিটা দেব। বুঝলেন, আমাদের মোট টাকা 6,000, হ্যাঁ। আমাদেরকে তো দিছে তারা কত, 5,400। আমরা তো আয় হিসেবে যোগ করছি কত টাকা, 6,000 টাকা। তো আমাদের তো দিছে কত, 5,600 টাকা কর। এটা আমরা মোট কর যত টাকা আসবে ওইখান থেকে আমরা 600 টাকা বাদ দিয়ে দেব, কারণ আগে দিয়ে দিছি আমরা। এখানে করব কর দায়ের ভিতর। ওটা তো পূর্ণ করতে হবে কোথায়, আর্থিক পরিসম্পদে। ওইখানে তো ওইখানে এটা আর করতে হবে আর কি। হ্যাঁ। আমরা কর দায় যখন দিব, মনে করো আমার কত টাকা মোট কর আসছে 10,000 টাকা, 10,000 টাকার ভিতর আমি আগে দিয়ে দিছি ওদেরকে কত টাকা, 600 টাকা। ওই 600 টাকা আমরা বাদ দিয়ে বাকিটা দেব। আচ্ছা আমি যদি আর্থিক পরিসম্পদে আলাদা করি, হ্যাঁ, তখন এটা লিখবো 600 এভাবে টাকা মাইনাস অপরধার্য লিখে দিব। হ্যাঁ, অপরদায়িত্ব মাইনাস অপরধার্য 600 টাকা। না, অপরদায়িত্বের কাজটা তো করবা শুধু তুমি কর দায়িত্বের ক্ষেত্রে, আয় নির্ণয়ের ক্ষেত্রে না। এখানে দুইটা কথা, একটা হচ্ছে কর দায় নির্ণয় করা। হ্যাঁ, আমরা এই কাজগুলো করতেছি কিসের জন্য, কর দায়। কর দায় করার জন্য। এখন তোমাকে যদি আর্থিক পরিসম্পদ খাতেও যদি তোমাকে কর দায় বের করতে বলে, তোমার মোট কর যত টাকা আসবে তখন ওইখান থেকে 600 টাকা বাদ দিয়ে দিবা। বুঝে গেছে? আর মোট আয় করার সময় ওরা যত টাকা কর কেটে রাখছে ওটা সহ যোগ করে আমাদেরকে এখানে মোট আয়টা দেখাইতে হবে, মোট টাকাটা দেখাইতে হবে। বুঝে গেছে? নেক্সট পয়েন্ট কি বলছে, ডাকঘর সঞ্চয়পত্রের সুদ। ডাকঘর সঞ্চয়পত্রের সুদ, ডাকঘর সঞ্চয়পত্রের সুদ। তো ডাকঘর সঞ্চয়পত্রের সুদ কত, ডাকঘর সঞ্চয়, এটা মোটাঙ্কিত করো। এখানে কয় টাকা পাইছি আমরা, দেখো ওরা আমাদেরকে কয় টাকা দিছে, দেখো ওইটা কত, এটাও 5,400 টাকা। তাহলে এটাকেও মোটাঙ্কিত করলে কত টাকা আসবে, 6,000 টাকা আসবে। সেম 5,400 কে 90 দ্বারা ভাগ 100 দ্বারা, 5,000 টাকা। এটা 5,000। হ্যাঁ, 5,400 ওই সঞ্চয়। আচ্ছা না, আমি ডাকঘর লিখছি। ডাকঘর সঞ্চয়পত্রের সুদও 5,400 তো। ডাকঘর সঞ্চয় শুধু 5,000 টাকা। আচ্ছা সঞ্চয় আলাদা দিছে। ওকে, এরপরে আসো লভ্যাংশ। এরপরে লিখো লভ্যাংশ। লভ্যাংশ কয় টাকা, 59,000, 59,400। এটাও ওরা উচ্চ কর কর্তন করবে 10%। 59,400 ভাগ কত, 90 গুণ কত,
কত টাকা আসে বের করো। ছেষট্টি হাজার। যোগ করে দাও, যোগ করে আউটার কলামে, আচ্ছা এটা এই কলামে লিখা উচিত ছিল, অসুবিধা নাই। যোগ করে দাও, টোটাল কয় টাকা আসছে বলো। ৭৮,০০০ এখানে আউটারে নিয়ে যাও। আমরা আর্থিক পরিসম্পদ কাটতে যখন অঙ্ক করতে যাব এই মোটা এইভাবেই করতে হবে মূলত আমাদেরকে, মানে এখানে আবার আমাদের তো তিনটা আছে, এখানে আরো ৫-৬টা থাকে, এগুলাকে আমাদের যোগ করে এইভাবে মোটাইটা বের করতে হবে। আমার যা প্রবলেম হচ্ছে যে এই ৬০০ টাকা এক্সট্রা দিতে, হ্যাঁ ওটা তো এখানে কোনো কাজ নাই। এখানে কোনো কাজ নাই, আয় নির্ণয় করার ক্ষেত্রে কোনো কাজ নাই, এটা কর দায়ের ক্ষেত্রে কাজ। যদি তাই অনলাইন নির্ণয় করতে হবে তখন আমাদের আলাদা করে কাজ আছে, এটা আমরা এখন করব, এটার ভিতরে করব। দেখো তাহলে এটা হচ্ছে যে আমাদের কত আর্থিক পরিসম্পদ হতে, আর্থিক পরিসম্পদ হতে করযোগ্য আয়। ওকে, এরপরে আমাদের আছে অন্যান্য উৎস হতে আয়। গ নাম্বার দিয়ে লিখো অন্যান্য উৎস হতে আয়। এটা দ্বারা কত, এটা দ্বারা হচ্ছে কত ৬৬ থেকে ৬৯, ৬৬ থেকে ৬৯। তো এখানে আরো বাকি কয়টা আছে আমাদের, দুইটা আছে না, কি কি আছে। একটা হচ্ছে আমাদের লটারির পুরস্কার, তাহলে লিখো লটারির পুরস্কার। লটারির পুরস্কার এটার ক্ষেত্রে কিন্তু উচ্চ কর কর্তন করবে কিন্তু ২০%। লটারির পুরস্কারের ক্ষেত্রে কিন্তু উচ্চ কর কর্তন করবে কত পার্সেন্ট, 20%। তাহলে তুমি পাইছো কয় টাকা, ২ লক্ষ টাকা। লটারি পুরস্কার পাইছো ২ লক্ষ টাকা, তাহলে ২ লক্ষ টাকা কত পার্সেন্টের টাকা, 80%-এর টাকা। তাহলে 80 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, 80 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, কয় টাকা আসে বলো। কত, 2 লক্ষ টাকাকে 100 দ্বারা গুণ, 80 দ্বারা ভাগ, 2 লক্ষ কত 50,000 টাকা। ওকে, তারপরে আছে কার্ড বিক্রয়। এটা সরাসরি, এটার ক্ষেত্রে এটা তো কোনো প্রতিষ্ঠান থেকে পাবো না, এটা ব্যক্তিগতভাবে পাবো, সেজন্য এটা কোনো উচ্চ কর কর্তন নাই। কার্ড বিক্রয় হতে কার্ড বিক্রয় হতে আয় কয় টাকা, এটা 1,52,000। যোগ করো, যোগ করো, তাহলে কত 4,02,000। এটা হচ্ছে অন্যান্য উৎস হতে আয়, অন্যান্য উৎস হতে করযোগ্য আয়, হতে করযোগ্য আয়, করযোগ্য আয়। কোনটা, এটা এটা নাকি লটারি, ওই যে রেড কিচেনের লটারি পুরস্কার, দেখো এখানে আছে 2 লক্ষ টাকা, এটা অন্যান্য উৎসকাতে আয়ের ভিতরে আসবে। ওকে, এখন আমাদের মোটা আয় কয়টা আছে, 3টা যোগ করে দাও, 3টা যোগ করে দাও। যেটা পাবা এটা হচ্ছে করযোগ্য মোট আয়, মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয়। যোগ করো, মোট করযোগ্য আয়। ওরা আমাদের কাছ থেকে 80% কেটে রেখে দিয়েছে, সেজন্য 80 দ্বারা ভাগ আর 100% করবো 100 দ্বারা গুণ। কয় টাকা এসছে টোটাল, 12,18,000
667 আমরা মোট আয়টা বের করে ফেললাম। এরপরে প্রথম স্টেপ শেষ, আমাদের প্রথম স্টেপটা শেষ, প্রথম স্টেপ শেষ। এরপরে করব আমরা কর রেয়াত। সেকেন্ড স্টেপ কি করতে হয়? কর রেয়াত বা বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হয়। তাহলে এরপরে করব আমরা কর রেয়াত বা বিনিয়োগ ভাতা। কলম করো, কলম করো। একসাথে নাকি আলাদা? আলাদা, এটা আলাদা কলম। একটা মানে এটা একটা স্টেপ, মানে প্রথম স্টেপ হচ্ছে আমরা মোট আয় বের করব, সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কর রেয়াত বের করব, থার্ড স্টেপে গিয়ে আমরা কর দায় বের করব। আমরা নিচে এটা কি মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয়। ওকে, তো এখানে উপরে হেডিং দিবা বিনিয়োগ ভাতা ও কর রেয়াত নির্ণয়। বিনিয়োগ ভাতা ও কর রেয়াত নির্ণয়। বিনিয়োগ ভাতা ও কর রেয়াত নির্ণয়। বিবরণ টাকা টাকা। ওকে, তো এখানে প্রথমে আমরা বিনিয়োগ ভাতাগুলো বের করব। হেডিংটা বিনিয়োগ ভাতা। এটার অনেকগুলো নাম আছে। এটাকে বিনিয়োগ ভাতা বলা হয়, এটাকে রেয়াতযোগ্য আয় বলা হয়। এটা দুইটা নাম আছে। এটা হচ্ছে যে তোমাকে রেড কিচেনের লটারি থেকে যখন পুরস্কার দিচ্ছে, ওরা তোমার কাছ থেকে 20% রেখে দিচ্ছে। উচ্চ কর কত? এটা আইনের কথা। তাহলে তোমাকে দিছে কত পার্সেন্ট? 80%। সেই জন্য 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, মানে লটারির পুরস্কার পাইলে সবসময় এইভাবে করতে হবে। ওকে, এরপরে যাই আমরা এটার ভিতরে বিনিয়োগ ভাতার ভিতরে প্রথম হবে যে প্রভিডেন্ট ফান্ডে দান, কর্মী নিয়োগকর্তার দান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী নিয়োগকর্তার দান। ওইটা নিয়ে আসো প্রথমে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। ভবিষ্যৎ তহবিলে দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। এটা দুইজনের, একজনের ছিল 60,000 টাকা, তাহলে দুইজনের কত হবে? 1,20,000 টাকা। ওকে, এর বাইরে আর কি কি আছে দেখো। দানের ভিতরে আর কি কি দান আছে ওদের এখানে দেখো। এই অপর পৃষ্ঠায় আছে দেখো, বিমা সালামি হচ্ছে 50,000 টাকা। তাহলে লিখো বিমা প্রিমিয়াম। এটা তোমরা অর্ধেক উঠেছে, এরপরে পৃষ্ঠাতে আছে দেখো। উৎস, উক্ত উৎসে তার বিনিয়োগ খরচ সমূহ। তাহলে বিমা সালামি লিখো, বিমা সালামি। এটা বিমা সালামি মানে এটা হচ্ছে যে আমাদের পলিসির মতো। বিমা সালামি মানে এটা হচ্ছে জীবন বীমা। এটা হচ্ছে যে কি? জীবন বীমা। এখানে লিখো জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম কয় টাকা? প্রিমিয়াম হচ্ছে 50,000 টাকা। এটা এই কলামের ভিতরে লিখো, এটার সাথে কাজ আছে। এটার আইনের একটা কথা আছে, সর্বোচ্চ সীমা হচ্ছে বিমা মূল্যের 10%। সর্বোচ্চ সীমা হচ্ছে বিমা মূল্যের কত পার্সেন্ট? 10%। সর্বোচ্চ সীমা হচ্ছে বিমা মূল্যের 10%। এর নিচে লিখো সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা। তো সর্বোচ্চ সীমা বিমা মূল্য কত টাকা আছে? না, বিমা মূল্য কত আছে ব্র্যাকেটের ভিতরে বলা আছে দেখো, 6 লক্ষ টাকা। পলিসির মূল্য 6 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ টাকার কত আছে? 10%। তাহলে 60,000 টাকা। 60,000 টাকা। সর্বোচ্চ সীমা বিমা মূল্যের 10%, তাহলে 60,000 টাকা। তাহলে আউটার কলাম দুইটির মধ্যে যেটি কম, যেটি কম, তাহলে কম কত? 50,000 টাকা। তাহলে জীবন বীমা প্রিমিয়াম বা বীমা পলিসির ক্ষেত্রে মনে রাখবা, প্রথমে বীমা প্রিমিয়ামটা লিখবো। আইনের কথা হচ্ছে সর্বোচ্চ সীমা হচ্ছে বীমা মূল্যের 10%। আবার এটা প্রশ্ন করিও না স্যার এটা 10% কোথা থেকে আসলো? 10% এটা আইনে বলা আছে।
10% পরীক্ষার হলে কি হবে? হ্যাঁ 10% এটা আইনে বলা আছে, সেজন্য এগুলাকে বারবার কি করতে হবে, নাইলে মনে থাকবে না। ওকে, এরপরে আর কি আছে? প্রধানমন্ত্রীর নাম, তালিকাভুক্ত কোম্পানি শেয়ার কয় লিখো। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কয়? বিনিয়োগ কোথায়? তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়। অতালিকাভুক্ত হলে কিন্তু আসবে না এখানে। 6 লক্ষ টাকা 10%। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়। তো শেয়ার ক্রয় কত টাকা দেখো, কত টাকা? হ্যাঁ 80,000। এখানে মনে রাখবা অতালিকাভুক্ত অথবা অননুমোদিত, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা। একটা হচ্ছে তালিকাভুক্ত আর অনুমোদিত একই কথা। তালিকাভুক্ত কোম্পানির অথবা অনুমোদিত কোম্পানির শেয়ার ক্রয় যে কথা, কিন্তু আমাদের প্রশ্নে যদি অননুমোদিত বলে অথবা অতালিকাভুক্ত বলে, ওগুলা কিন্তু বিনিয়োগ পাতাতে লেখা যাবে না, কারণ ওটা অতালিকাভুক্ত। ওইটা সেজন্য এটা এখানে কি করা যাবে না, লেখা যাবে না। আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলটা বিনিয়োগ পাতা নয়, এটার অন্য কাজ আছে, এটার আমাদের এখানে কোনো কাজ নাই। এটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলটা হচ্ছে আমাদের মোটায় যেটা বের হয়েছে, আমরা যখন করদায় বের করতে যাব ওই মোটাই থেকে প্রথমে আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, এটা শুধু একটাই, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বা প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল বা প্রধানমন্ত্রীর জাকাত তহবিল এরকম যদি থাকে সেটা আমরা মোটাই থেকে শুধু বাদ দেবো, ওটার আর কোনো কাজ নেই। বুঝা গেছে কিনা? ওটা পরে, এটা হচ্ছে আমরা করদায় বের করতে গিয়ে শুধু প্রধানমন্ত্রীর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ওকে, এটা পাইলাম আমরা, এখন যোগ করে দাও। যোগ করে দিলে কত? 2,50,000 টাকা। এটা ক্লোজ করে দাও। আমরা বিনিয়োগ কথাটা করে ফেললাম। এটা হচ্ছে প্রকৃত বিনিয়োগ, এটা হচ্ছে প্রকৃত বিনিয়োগ। এটার উপরে আমরা কি পাবো? কর রেয়াত পাবো। কর রেয়াত মানে কি? কর রেয়াত মানে হচ্ছে যে কর মকুব পাওয়া, কর ছাড় পাওয়া। মানে আমরা যখন কর দেব একটা নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করলে আমাদেরকে কর ছাড় দেয় 3%, সেটা হচ্ছে যে আমাদের এই রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ ভাতাটা। ওকে, তো চলো আমরা এরপরে যাই। এরপরে আমাদের একই করে, হ্যাঁ একই কলমে। এখানে আবার হেডিংটা আমরা তো এখানে দুইটা হেডিং লিখছি আমি, কিন্তু একটা হচ্ছে বিনিয়োগ ভাতা নির্ণয় আর একটা হচ্ছে কর রেয়াত নির্ণয়। বিনিয়োগ ভাতাটা আমরা করে ফেলছি, এখন নির্ণয় করব আমরা কর রেয়াত। হেডিংটা কর রেয়াত, কর রেয়াত নির্ণয়। ওকে, কর রেয়াত। এখানে আইনের গুরুত্বপূর্ণ তিনটা কথা আছে, এগুলা একটা শব্দ বলা যাবে না, মুখস্থ লিখতে হবে এবং সবসময় মনে রাখতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে লিখবা। ক নাম্বার দাও প্রথমে। এটাকে এক কাজ করো, এটাকে যেহেতু দুইটা অংশ, এটা চাইলে তোমরা পুরোটাকে এইভাবে টেনে দিতে পারো, মানে একটা পাঠ করছি আমরা একই কলমের ভিতরে। এখন আসো ক নাম্বারের ভিতরে প্রথমে লিখো ক দাও, ক দাও। ক দিয়ে লিখো কর অব্যাহতি প্রাপ্ত আয়, কর অব্যাহতি প্রাপ্ত আয়, কমা একই লাইনে। আমার এখানে জায়গা নাই বলে আমি নিচে লিখতেছি, তোমরা একই লাইনে লিখবা। হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয় অথবা এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় ব্যতীত, এরূপ আয় ব্যতীত মোট আয়ের 3%, মোট আয়ের 3%।
লাইনটা মুখস্থ করতে হবে, এগুলো সব আইনের কথা। কর অব্যাহতিপ্রাপ্ত আয়, রাষ্ট্রিত কর হার প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় ব্যতীত মোট আয়ের 3%। এখন আসো আমাদের মোট আয় বের হইছে 12,18,600 কত টাকা? 12 লক্ষ। তাহলে এখানের ভিতরে এখন আসো আমাদের এখানে আমরা এই কর অব্যাহতিপ্রাপ্ত আয় মানে আমরা এখানে উচ্চে কর করতে হয়েছিল কোনটা কোনটা বলো? একটা হচ্ছে 6000 টাকা সঞ্চয় ব্যয় হিসাবে সুদ, তারপরে হচ্ছে যে আবার আমাদের কি ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ 6000 টাকা, তারপরে হচ্ছে যে আমাদের এরপর হচ্ছে যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল কয় টাকা ছিল? 20,000 টাকা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ছিল 20,000 টাকা। তারপরে হচ্ছে যে তোমার লভ্যাংশ কত টাকা ছিল? 66,000 টাকা। উচ্চ কর কর্তন করার পর অন্য উচ্চ খাতের আয়ের ভিতরে দেখো, অন্যান্য উচ্চ খাতের আয়ের ভিতরে দেখো কত টাকা ছিল? 66,000 টাকা। তারপরে এরপরে লটারির পুরস্কার ছিল কত টাকা? 2,50,000 টাকা। অর্থাৎ সোজা কথাই হচ্ছে যেগুলো আমরা মোটাঙ্কিত করছি এগুলা সবগুলো হচ্ছে বাদ দিয়ে বাকি টাকার উপরে 3%। যেমন আমরা মোটাঙ্কিত করছি কোনটা কোনটা আমি তোমাদেরকে সহজে বুঝাই। এটা আমরা করছি আমরা মোটাঙ্কিত, এটা আমরা মোটাঙ্কিত করছি, এটা আমরা মোটাঙ্কিত করছি, এটা আমরা মোটাঙ্কিত করছি। আর একটা ওই যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল না, চারটা করছি না? এই তো চারটা, তো এই যে চারটা পাইছি তো, এই যে একটা দুইটা তিনটা, এই যে চারটা। আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর কি ত্রাণ তহবিল। তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখো মোটাই কত টাকা আমাদের? মোটাই হচ্ছে 12,18,667। তাহলে মাইনাস 6,000 মাইনাস 6,000 মাইনাস 66,000 মাইনাস, আমি একটু লিখি তারপরে কোনো প্রশ্ন থাকলে করিও, 2,50,000 মাইনাস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হচ্ছে কত? 20,000 ইনটু 3%। হ্যাঁ বলো তোমার প্রশ্ন। কিন্তু বইয়ে তো ওরা কেউ করে নাই, এইভাবে তো করছে। এখানে ওরা কি করছে? 6 আমরা যে 6,000 এই যে করছি 20,000 6,000 6,000 66,000 2,50,000। এই যে বইটা আমি তো বইতে বুঝতেছি, মানে সে এক কথাই হচ্ছে যেগুলো আমরা মোটাঙ্কিত করছি সেগুলো হচ্ছে যে আমাদের এখান থেকে বাদ দিয়ে বাকিটার উপরে 3%। করো কত টাকা আসে? কেন 3%? এখন আসো এখানে কথা আছে কেন 3%? আমি কেন আমি মোটাঙ্কিত? কারণ এগুলোর উপরে তো অলরেডি আমি কর দিয়ে আসছি, তো আমি আবার কর রেয়াত করতে গিয়ে পাবো, অলরেডি তো এগুলোর উপর আমি কর দিয়ে আসছি। বুঝে গেছে? তাহলে কত টাকা আসে বের করো, বিয়োগ করে 3% করো। ছাব্বিশ হাজার 120 টাকা। এই 26,120 টাকা এটা হচ্ছে কর রিয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশ খ। খ হচ্ছে প্রকৃত বিনিয়োগের কেন হয় না? বই পুরানো, নতুন বই একটা, পুরানো বই আরেকটা। প্রকৃত বিনিয়োগের 15%। তাহলে প্রকৃত বিনিয়োগ হচ্ছে 2,50,000 টাকার 15% করো। কত আসছে বলো? আরেকটা কেন হবে? প্রতি বছর চেঞ্জ হয় না এগুলা? আইনের আয়কর আইন তো প্রতি 6 মাস পর চেঞ্জ হয়, মানে আয়করের যে আমাদের যে নীতিগুলা। এটা বলো, এখন কথা না বলে আমরা করি, আমরা আগাই। কত? 37,500। দুইটা স্টেপ গেল। গ নাম্বার সর্বোচ্চ সীমা। আবার কি সর্বোচ্চ? বলবোই না
সর্বোচ্চ সীমা ভাই এগুলা তুমি না করো না, তোমার তো ব্যক্তিগত জীবন, এগুলা তোমার কাজে লাগবে। সর্বোচ্চ সীমা, তো সর্বোচ্চ সীমা হচ্ছে 1,50,10 লক্ষ টাকা, সরি 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। এখন এটা কোথায় না, এটা আইনের কথা, এটা কোথাও থাকবে না, এটা আইনে বলা আছে। সর্বোচ্চ সীমা যেটি কম। হ্যাঁ 10 লক্ষ টাকা। এখন এটা তোমাদের নবীর থেকে আসে, ইয়া ব্রিফ কোশ্চেনে আসে যে একক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কর রেয়াত পাবে? 10 লক্ষ টাকা। খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্রিফ কোশ্চেন আসে। কর রেয়াত অর্থাৎ একক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কর রেয়াত পাওয়া যাবে? 10 লক্ষ টাকা। একক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ কত পার্সেন্ট কর দিতে হয়? 30%। ওই যে আমাদের সর্বোচ্চ অবশিষ্ট টাকার উপরে 30%। ওই যে আমাদের ওইটা আর কি, একক ব্যক্তির প্রথমে 5%, 10%, 15%, 20%, 25%, 30%। 25% না লাস। না আরো আছে, ওইটা তোমাদের বইতে লেখা নেই, সর্বোচ্চ 30%। আর যেটা নাই সেটা আসো এখন হচ্ছে যে আমাদের সুতরাং কর রেয়াত, সুতরাং কর রেয়াত হচ্ছে ক, খ ও গ এর মধ্যে যেটি ছোট বা যেটি কম। কোনটা কম? 26,120। এটা এই টাকাটা আমরা কর রেয়াত পাবো, এই টাকাটা আমরা কর রেয়াত পাবো। শেষ। আমরা মাত্র কর রেয়াত করছি, আয় করছি, এখন হচ্ছে কর দায় করব, সব ইজি আছে। কর দায় করব। ওকে, তাহলে আমরা কয়টা স্টেপ করলাম? আমরা দুইটা করলাম। লাস্ট স্টেপ আমাদেরকে কর দায়। তো কর দায়ের জন্য কলম করো। কর দায়ের আবার 4টা স্টেপ। অংশীদারি কি এটাও নাকি ইস্যু আছে? অংশীদারি তো এগুলার একটা অংশ মাত্র। তাহলে সমস্যা নেই। আমি এটা বুঝে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ভিডিও আছে। তোমার সাথে এই ব্যাপারে পরে কথা হবে। অনেক হিসাব কিতাব বাকি আছে তোমার সাথে। স্যার দুইটা শুক্রবার আছে রে, আমার করতে হয়। দুইটা শুক্রবার মানে 16 দিন। দুইটা শুক্রবার আপনি দুইটা শুক্রবারে কি করছেন? উপরের দিকে কর দায় নির্ণয়। স্যার এটাকে আলাদা করবো? হ্যাঁ আলাদাই তো, কর দায় নির্ণয়। যে টাকা কলম তো দুইটা, আমি 3টা কানা দিলাম। যা লাগবে এটাতে লিখো করের হার, এই মাঝখানের কলমে লিখো করের হার, আর এখানে লিখো করের পরিমাণ। কারা করা তো দুইটা। আমি টাকার কলম দুইটা, এটা অতিরিক্ত হয়ে গেছে, এখানে দুইটা হবে। একটা হচ্ছে করের হার আর একটা হচ্ছে কি করের পরিমাণ। ওকে, এখানে লিখো বিবরণ। তো চলো আমরা প্রথমে যাই। প্রথমে ক নাম্বার দিয়ে লিখো, ক নাম্বার দিয়ে লিখো নিয়মিত উৎসের, নিয়মিত উৎসের আয়ের উপর, নিয়মিত উৎসের আয়ের উপর, আয়ের উপর কর দায়। নিয়মিত উৎসের আয়ের উপর কর দায়। এখন খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এখন আসলে নিয়মিত উৎসের কর, নিয়মিত উৎসের আয় কোনগুলো আমরা একটু বের করি। নিয়মিত উৎসের আয় লিখো এখানে, নিয়মিত উৎসের আয়। আচ্ছা, এখানে দেখো মোট আয় থেকে মোট আয় বিয়োগ, মোট আয় বিয়োগ। আমরা মোটাঙ্ক ওই আবার আগের কথায়, এখানে আমরা কি কি মোটাঙ্কিত করছিলাম? কি কি মোটাঙ্কিত করছিলাম আমরা? সঞ্চয় ব্যাংকের সুদ, আমরা সঞ্চয়পত্রের সুদ,
ডাকঘর সঞ্চয়পত্রের সুদ, লভ্যাংশ, লটারির পুরস্কার, তারপরে আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রীর আমরা বলছিলাম ওটাই থেকে এটা বাদ দিতে হবে। এই তো আমরা একটু দেখাই না মোটা কি কি করছিলাম আমরা বলো বলো এখানে যেটা যেটা করছিলাম ওটা বলো। সঞ্চয়পত্রের সুদ আমি জাস্ট একটু এমনি তোমরা না লিখতেও হবে, জাস্ট আমার যেহেতু এখানে প্রথম অঙ্ক সেজন্য আমি একটু দেখাচ্ছি। সঞ্চয়পত্রের সুদ, তারপর ডাকঘর সঞ্চয়পত্রের সুদ, ডাকঘর সঞ্চয়পত্রের সুদ মাইনাস লভ্যাংশ মাইনাস লটারির পুরস্কার, লটারির পুরস্কার, তারপর মাইনাস প্রধানমন্ত্রীর কি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল। ওকে, তো আমাদের মোট আয় ছিল কত টাকা ছিল? আমরা 12 লক্ষ কত টাকা যেন বের করছিলাম? 12,18,667 মাইনাস সঞ্চয়পত্রের সুদ 6,000 লভ্যাংশ 63,000, তারপরে 2,50,000, 20,000। ওকে, ওর কত টাকা আসে বলো? কত টাকা আসছে বলো? মাইনাস না সবগুলো মাইনাস। 8,70,667। হ্যাঁ অবশ্যই সমস্যা আছে, কারণ তুমি যদি না করো তো তখন তো তোমার কর বেশি আসবে। এখন আসো প্রশ্ন করতে পারো স্যার এটা কেন বিয়োগ করছে? এটা বিয়োগ করছে নিয়মিত উৎসের আয় মানে কি? যেগুলোর উপরে আমরা আগে কর দিই নাই, যেগুলোর উপরে আগে আমরা কি দিই নাই? সঞ্চয়পত্রের আগে কর দিয়ে ফেলছি। আমরা যে এর আগে যে 3% দিছি এগুলোর উপর, ওটা তো পরের বের করার জন্য, মানে এখানে পরেয়াদের যেগুলো যেগুলো আমরা বাদ দিয়ে করছি এখানে এগুলো আমাদের বাদ দিলে নিয়মিত উৎসের কর। কি বাদ দিলে আমরা বাদ দিলাম না বা এটা তো আমরা তো আয় লিখি না, এটা তো আমরা আয় লিখি না, এখানে হচ্ছে যে যে টাকাটা বের হইছে সেটার উপর 3% করে কর রেয়াত বের করছি। এখানে তো আমরা আয় বের করতেছি, তাহলে 8,70,000 মানে যেগুলোর উপরে মোটাঙ্কিত হইছে ওগুলা ছাড়া বাকিগুলো হচ্ছে আমাদের নিয়মিত উৎসের আয়। এখন ওই যে আমরা আমাদের ওই যে দাঁড়াতে যাই প্রথম 3,50,000 টাকার উপরে কত পাচ্ছেন? 0%। প্রথম 3,50,000 টাকার উপর 0%। এবার এই যে সেকেন্ড ইয়ারের পরীক্ষাতে এসে মহিলা করদাতা সব ঠিকঠাক আছে, তখন কিন্তু এটা কত টাকা হবে? 4 লক্ষ টাকা হবে। এইখানে বাজে দিছে। এটা কি মহিলা করদাতা উপরে প্রশ্নের মধ্যে মহিলার নাম? হ্যাঁ মহিলার নাম বলে দিছে। এটা অনেকে ভুল করছে। আমার স্টুডেন্ট একটা ওরা ইয়ার স্যার আমি এভাবে করছি 4 লক্ষ টাকা হবে না, আমার আপনাদেরকে সবাই বলতেছে 3,50,000 টাকা হচ্ছে। বেটা তুই ভালো কাজ করিস সবাই, যে আমি যে তোরে শিখিয়েছি এটা আমার সার্থক। তাহলে মহিলাটা খেয়াল রাখতে হবে, এগুলা খেয়াল করতে হবে। ওই যে তারিখগুলা, ওই যে বেতন, সেই চাকরিতে কখন জয়েন করছে ওইটা বলো। এখানে 15 সেপ্টেম্বরের একটা তথ্য দিয়েছে, মানে সেই চাকরিতে ঢুকছে মানে সেপ্টেম্বরের কয় তারিখে? ওই যে সেপ্টেম্বর মাসের 15 দিনের বেতন আর বাকিগুলো হচ্ছে যে এভাবে কাজ করছে। বলছে যে তোমরা যে শিখেছি এটা সার্থক। এটা তো আসলে আমরা এটা করি। তার নাম্বার দিবেন তো স্যার? নাম্বার দিবে যে নাম্বার আমি খয়রাতি নাম্বার পর আর আমার কি দিতে নাম্বার পর ভিতরে পার্থক্য আছে। আসো প্রথম 3,50,000 টাকার উপরে 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 1 লক্ষ টাকার উপর 5%, তাহলে কত? 5,000 টাকা। ওকে, এরপরে পরবর্তী 4 লক্ষ টাকা তো অতিক্রম করবে মেবি, কারণ আমাদের 8 লক্ষ তো এখানে 4,50,000 গেছে মাত্র, আরো 4 লক্ষ টাকার বেশি আছে। তাহলে পরবর্তী 4 লক্ষ, 3 লক্ষ না 3 লক্ষ নাই, 3 লক্ষটা নতুনটাতে এসেছে। এখন যেটা এই বছর এই যে জুনে যেটা চালু হয়েছে ওটাতে এসেছে আমাদের জন্য হয়েছে যে এটা
4 লক্ষ তাহলে 40,000। এরপরে হচ্ছে তোমার অবশিষ্ট, আর অবশিষ্ট কয় টাকা বের করো। অবশিষ্ট 8.5 লক্ষ টাকা, তাহলে এখানে আছে অবশিষ্ট অবশিষ্ট থাকতেছে না, থাকতেছে তো 8,70,667 এখানে 3 লক্ষ 4 লক্ষ 8 লক্ষ 50,000 গেছে, তাহলে 8,70,667 থেকে 8,50,000 বিয়োগ করো। অবশিষ্ট আর কত? 20,667 টাকার উপর 15% করো। কত আসছে বের করো। 3,100 যোগ করো, যোগ করো। যেটা পাবো এটা হচ্ছে নিয়মিত উৎসের আয়ের উপর কর দায়। তাহলে কত আসছে? কত? 48,100। 48,100 একটা স্টেপ করলাম আমরা। এরপরে খ নাম্বার দাও, খ নাম্বার দাও। খ নাম্বার দিয়ে লিখবা, এটা তো আমরা এখন হচ্ছে যে এটা তো কম করা এখান থেকে ওই পাশে, হ্যাঁ না এখানে না। এরপরে হচ্ছে যে তোমার ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় সহ লিখো। ন্যূনতম কর প্রযোজ্য, ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় সহ, এরূপ আয় সহ, এরূপ আয় সহ মোট আয়ের উপর কর দায় নির্ণয়। মোট আয়ের উপর কর দায় নির্ণয়। তাহলে ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় সহ মোট আয়ের উপর নিয়মিত কর দায় নির্ণয়। এখানে দেখো আমাদের এই যে আমরা এখানে তিনটা কথা লিখছিলাম, একটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়, আর একটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয়। তিনটা কথা ছিল, কিন্তু এখানে বলছে আমাদের ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় সহ, ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় সহ। আজকে তোমাদের ভাষার কাজ হচ্ছে কোন কোন আয়গুলা ন্যূনতম কর প্রযোজ্য আয়, কোন কোন আয়গুলা তোমার হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়, এবং কোন কোন আয়গুলা তোমার কর অব্যাহতিপ্রাপ্ত আয়। এই তিনটা আয়গুলা বেশি থাকবে না, জাস্ট হয়তো 5-6টা থাকবে। ডাইরেক্টলি মুখস্থ করে ফেলবা, ডাইরেক্টলি কি মুখস্থ করে ফেলবা। তো আমাদের এখানে তোমার ওই যে লটারির পুরস্কার আর একটা হচ্ছে সঞ্চয়পত্রের সুদ, লটারির পুরস্কার আর একটা হচ্ছে সঞ্চয়পত্রের সুদ। এগুলো হচ্ছে যে আমাদের ওই যে এই যে হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়। এই দুইটা হচ্ছে কি হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়। লটারির পুরস্কার মুখস্থ, এটা এখনই মুখস্থ, এটার বাইরে আর কিছু না। একটা হচ্ছে লটারির পুরস্কার আর একটা হচ্ছে সঞ্চয়পত্রের আয়। এই দুইটা হচ্ছে ওই যে হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়। আমরা বলছি ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ, তার মানে এই দুইটা ছাড়া লটারির পুরস্কার এবং সঞ্চয়পত্রের সুদ, এই দুইটা ছাড়া বাকি আয় যেগুলো আছে সেগুলোর উপরে আমরা এখন কি নির্ণয় করব? কর নির্ণয় করব। তাহলে আমরা একটু আয়টা একটু বের করে দেখি। আমাদের আয় হচ্ছে যে 12 লক্ষ কত টাকা? 12,18,667। সঞ্চয়পত্রের সুদ ছিল 6,000 আর লটারির পুরস্কার ছিল কত? 2,50,000। 2,50,000। আরেকটা বিষয় মনে রাখবা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল
যতবার জমিতে কর দায় বের করতে যাবা, যেখানে তুমি কর দায় বের করতে যাবে সব জায়গা থেকে এটা অটো বাদ যাবে, এটা সবসময় অটো কি হবে বাদ যাবে। তুমি আরেকটা কাজ করতে পারতা, আমরা এখানে মোটাই বের করছিলাম না, হ্যাঁ করছিলাম, তুমি চাইলে এখান থেকে মাইনাস প্রধানমন্ত্রীর তা আনতে হবে, বাদ দিতে পারো, বাদ দিলে তখন এগুলো থেকে আর বাদ দিতে হবে না। তবে ওইটা আইনের কথা না, আইনে বলে না, আইনে বলে যে সব জায়গায় যতবার তুমি করবা ততবার এটা কি করতে হবে বাদ দিতে হবে, বুঝতে পারছো? আমরা কিন্তু প্রথমে 1984 সালে যখন ছিল তখন কিন্তু আমরা করানোর সময় এই যে মোটাই থেকে আমরা বাদ দিয়ে দিতাম একসাথে কাজ শেষ, পরে শুধু আমরা করতে হবে। ওকে, এখন আসি আমরা, তাহলে আর মোটাই কত টাকা আসছে একটু বলো, এটা আর কত টাকা আছে বলো একটু। 9,42,000 কত 600 না 900 667। তো আগের মতোই আমরা যাই আবার প্রথম 3,50,000 টাকার উপর 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, 5,000, পরবর্তী 4 লক্ষ টাকার উপর 10%, 40,000, অবশিষ্ট আর কয় টাকা বের করো, এই 9,42,667 থেকে 8,50,000 বিয়োগ করো, আর কত অবশিষ্ট, কত 92,667 টাকার উপর 15%, কত টাকা আসে, কত 13,900, যোগ করো, কত 58,900। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এদিকে দেখো, এদিকে আমাদের এদিকে দেখো, আমরা এটার ভিতরে কিন্তু ন্যূনতম কর সহ আছে, মানে ন্যূনতম আয় যেটা ওটা সহ আছে, এটার ভিতরে কিন্তু ন্যূনতম যেটা ওটা কিন্তু নাই, মানে এটার ভিতরে ন্যূনতম আয়টা নাই, এটার ভিতরে ন্যূনতম আয়টা আছে, এটার ভিতরে ন্যূনতম আয় নাই, এটার ভিতরে ন্যূনতম আয় আছে। এখন আমি যদি 58,900 টাকা হচ্ছে ন্যূনতম আয় এবং নিয়মিত উৎসের আয়, দুইটার উপরে কর আসছে 58,900 টাকা, আর নিয়মিত আয়ের উপরে কর আসছে 48,100 টাকা। তাহলে আমি যদি 58,900 টাকা থেকে 48,100 টাকা বিয়োগ করি, কার কর থাকবে? আমার কথা বুঝো নাই? এটার ভিতরে আছে ন্যূনতম আয় এবং নিয়মিত আয়ের কর দেয় 58,900 টাকা হচ্ছে ন্যূনতম আয় এবং নিয়মিত আয়ের উপরে কর দেয়, আর এটা হচ্ছে শুধুমাত্র নিয়মিত আয়ের কর দেয়। এখন আমি যদি এটা থেকে যদি এটা বিয়োগ করি, বাকিটা কার দেয়? ন্যূনতম আয়ের কর দেয় না? ওকে, বাদ নিয়মিত উৎসের কর দেয় 48,100 বিয়োগ করো, 48,100 বিয়োগ করো, 10,000 কি মশা করতে গেলে এটা না, আচ্ছা থাক, সব আমাকে কামড়াচ্ছে। করো, কত আসছে বলো, কত আসছে বলো, 10,800। এটা লিখো ন্যূনতম আয়ের কর দায়,
ন্যূনতম আয়ের কর দায়। ন্যূনতম আয়ের কর দায়। তাহলে আমরা চারটা স্টেপের ভিতরে দুইটা স্টেপ করলাম। 20 নাম্বার আছে 10 টাকা আমাদের ভাই আমরা শিখি না, তারপরে কত নম্বর পরে হিসাব করব। at least 20 টাকা উচিত। এটা যারা ওই আয়কর আইনজীবী যারা আছে তাদেরও আমার ক্লাসটা কাজে লাগবে। যারা আয়কর আইনজীবী আছে তাদেরও কাজে লাগবে এটা। তা আসো গ নাম্বার দিয়ে লিখো ন্যূনতম কর প্রযোজ্য আয়ের উপর কর দায়। এটা স্টেপ, এগুলো সবই আইনের কথা, এগুলো আমার তোমার মুখের কোনো কথা নাই এখানে। এতক্ষণ অংশীদার গুলো দুইটা চ্যাপ্টার আরামসে শেষ করতাম, কোন এক করলেও আমি যাই সবগুলা প্র্যাকটিস হয়ে যাচ্ছে না এখানে, আপনি কিন্তু কারণ অংশীদারের ভিতরে তো এটা আছে আবার। হ্যাঁ ওকে, গ নাম্বার কি দিবা? ন্যূনতম আয়ের উপর কর দায় নির্ণয়। ওকে, আমাদের তো চারটা ছিল, চারটার ভিতরে তো দুইটা অব্যাহতি প্রাপ্ত আয় আর এর ভিতরে চলে গেছে, লটারি আর সঞ্চয়পত্রটা চলে গেছে। আর ন্যূনতম আয় তাহলে কি কি? টাকা সঞ্চয়, আর একটা হচ্ছে যে কি, আরেকটা কি বলো? একটা হচ্ছে টাকা সঞ্চয়, একটা সংশয় নাই, একটা হচ্ছে যে টাকা সঞ্চয়, আর একটা হচ্ছে লভ্যাংশ। সংশয় ব্যাংক সুদ হয়ে যাবে। আমার এখানে তো সঞ্চয় ব্যাংক ছিল না, আমার এখানে তো সঞ্চয় ব্যাংক নাই। না ঠিক আছে, আমার এখানে আছে। আমার এখানে তো সঞ্চয় ব্যাংক হলে তো আবার আসতোই না। আমার এখানে কিন্তু সঞ্চয় ব্যাংক নাই। ওকে, তো এখানে তাহলে ন্যূনতম আয় দুটো আছে, একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে যে তোমার ওই যে টাকা সঞ্চয় যেটা ওইটা, আর একটা কোনটা, আর একটা হচ্ছে লভ্যাংশ। এই দুইটা আসবে আমাদের এখানে। তাহলে প্রথমে লিখো ডাকঘর সঞ্চয়, ডাকঘর আমার এখানে ডাকঘরটা কিছু নাই কি সঞ্চয় হিসাবের সুদ কত টাকা? এটা হ্যাঁ হিসাবের সুদ। আচ্ছা, এখন দেখো তো এটার ক্ষেত্রে ওরা উচ্চ কর কর্তন করছিল কত টাকা? ওই যে আগে ওই আমাদের পয়েন্টটা আসছে, ছিল ৫৪০০, আমরা লিখছি ৬০০০, তাহলে ৪০০ টাকা ওরা কেটে ফেলছে। অথবা আরেকটা ভাবে আমরা করতে পারি, আমাদের মোট আয় কত টাকা? ৬০০০ টাকা। হ্যাঁ উচ্চ কর কর্তন করবে কত পার্সেন্ট? 10%। তাহলে কত টাকা? ৬০০ টাকা। আবার এটাই তো। ৬০০০ টাকা দিয়ে কেন কাটবে ভাই ঘুরে ঘুরে আমি আয় কত টাকা দেখাইছি? ঠিক আছে ৬০০ আমি আয় কত টাকাতে? ৬০০০, আমি পাইছি ৫৬০০, তাহলে ৬০০ টাকা কর। মানে আমাদের করের হার, অর্থাৎ ডাকঘর সঞ্চয় হিসাবে সুদের ক্ষেত্রে করের হার, ন্যূনতম করের হার কত পার্সেন্ট? 10%। আচ্ছা 10%। কত পার্সেন্ট? 10%। ওকে, এরপর হচ্ছে লভ্যাংশ। লভ্যাংশ, এই লভ্যাংশ কত টাকা ছিল? মোট টাকাটা বলো। ৬৬০০০। মোট টাকা কত? ৬৬০০০। এটারও আমাদের ন্যূনতম কর হার কত পার্সেন্ট? 10%। ৬৬০০ যোগ করে আউটার কলামে পাঠাও। এখানে দুটো আসবে, এখানে দুটো আসবে, দুইটাই তো আছে আমাদের। আমাদের এখানে এই বইতে তো লটারি থেকেও পড়ছে, তারপরে এটা যোগ করো। ৭০০০ কত? ২০০। ৭২০০। এটা হচ্ছে ন্যূনতম আয়ের উপর কর হার। ওকে, যাই আমরা চূড়ান্ত ধাপে যাই এবার। হ্যাঁ, চূড়ান্ত ধাপ। ক, খ, অ, খ, গ, এগুলা স্টেপ বাই স্টেপ মুখস্থ করে ফেলবা, বারবার বলতেছি। পরীক্ষা কি বলবে জানো? মনে করো মোট আয়টা দিয়ে দিবে, কিছু উচ্চ কর কর্তন করে বলবে যে করদায় নিতে করো। 10 নম্বরের জন্য দিবে। আমি তো এখানে খুশি হয়ে গেছি, তো মোটায় পর্যন্ত দেখছি, কিন্তু মোটায় পর্যন্ত লিখে শেষ, আমরা চাই না। ছ নাম্বার। আচ্ছা, এটা তো আমার এই কলামে লেখা উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে, কারণ এটা তো করের হারের কলাম। হ্যাঁ ৭০০০ কত? ২০০।
গ নাম্বার দাও চূড়ান্ত কর দায় নির্ণয়। এখন আসবে আমরা সরকারকে কয় টাকা কর দিব। জিরো ডিটা দাখিল করবা, মানে আমাদের আরেক স্টেপ আর কি, একই কলামের ভিতরে সব এই টাকাটা এখানে হবে আর কি, এটা তো পরের আর এরকম কিন্তু আমি ভুল এখানে লিখে ফেলছি। আচ্ছা আসো তো এই চূড়ান্ত কর দায়ের ভিতরে প্রথমে বুঝি আমরা শেষ করি। প্রথমত হচ্ছে খ ও গ এর মধ্যে যেটি বড়, এই খ এবং গ এই দুটার মধ্যে যেটি বড় এটা আমরা এখানে আনবো। দেখো খ ও গ এর মধ্যে যেটি বড়, যেটি বড় কত টাকা বড় বলো, কোনটা বড়? 10,000 কত? 800 বড়, 10,800 নিয়ে আসো। 10,800 10,800 প্লাস নিয়মিত উৎসের কর দায় কত ছিল? এই যে 48,000 কত? 100 48,100। তারপর এরপরে হচ্ছে সঞ্চয়পত্রের ওই যে অব্যাহতি প্রাপ্ত যে দুইটা আমরা এখানে আনি নাই, ওই দুইটা, ওই যে সঞ্চয়পত্রের সুদ যেটা আমরা এখানে ওই যে এখানে যে দুইটা বাদ দিয়েছিলাম, ওই দুইটা তো কর এখনো ধরা হয় নাই। তাহলে দেখো সঞ্চয়পত্রের সুদের কর দায় 10%। ওইখানে করি না, আইলে বলে না সেজন্য করি না। কত? 6,000 টাকা 10% 600। আরেকটা ছিল কি ওই লটারির পুরস্কারের আয় 20%। লটারি গুড 20%। লটারির পুরস্কারের আয়ের উপর কর দায়, তাহলে এটা 20% না কত টাকা? 20%। 2,50,000 টাকার 20%। 2,50,000 টাকার 20% কত আসে? বের করো। অথবা 2,50,000 ইয়ার কি 50,000 টাকা, 50,000 টাকা। ওকে, এখন এগুলো সবগুলো যোগ করো, মোট কর $1,09,500 মাইনাস কর রেয়াত। আমরা ওদের কাছ থেকে কর রেয়াত পাবো, আগে বের করে রাখছি আমরা। দেখো আমরা ওদের কাছ থেকে কর রেয়াত পাবো, আগে বের করে রাখছি। 26,120 বিয়োগ করো 83,83,380। এটার নাম লিখো 1 প্রদেয় করের পরিমাণ। প্রদেয় করের পরিমাণ। এরপরে 2 নম্বর দাও ন্যূনতম কর। ন্যূনতম কর ছিল এই যে এখানে দুটো আনছিলাম আমরা। একটা হচ্ছে আমাদের 50,000, একটা 50,000, এই যে 7,200 আছে তো দেখো 7,000 ওই যে ওইখানে মানে গ নাম্বারের পয়েন্ট যেটা আছে, গ নাম্বার পয়েন্টে ওই ন্যূনতম কর যেটা দেখো 7,200 বের করছিলাম আমরা ওইখানে। দেখো গ নাম্বার ন্যূনতম কর পর্যন্ত এরকম এই যে এখানে লিখছি তো, এই যে
এটা কত টাকা বের হয়েছিল? এই যে হ্যাঁ 7000 কত 200। তাহলে 50000 যোগ করো 57000 কত 200। দেখো এখানে আরো একটা আসবে, এটা আসবে তো, এটা আসবে। তার অর্থাৎ এখানে এই দুটো হচ্ছে তো আগের গুলার উপর সঞ্চয় হিসেবে আরে শেষ করি, এই দুটো হচ্ছে আগের গুলার উপর, হ্যাঁ। আর এই দুটো যে দুটো বাদ করছে ওইটার উপর, তাহলে আরো 600 আসবে, প্লাস 600 যোগ করো কয় টাকা হয়? হ্যাঁ 57800। এরপরে নিচে দাগ দাও, লিখো 1 ও 2 এর মধ্যে যেটি বড় বা বেশি। তাহলে বড় কত? 83380। এরপরে বাদ উৎসে করকর্তন, আমার সবগুলো আবার 6000। ওই যে করগুলো আমরা আগে দিয়ে আসছি ওদেরকে, হ্যাঁ যে করগুলো ওদেরকে আমরা আগে দিয়ে আসছি। যেমন রেড কিচেন লটারির ক্ষেত্রে কত টাকা দিছি? 5000 রেড কিচেন লটারির ক্ষেত্রে দিছিলাম আমরা 50000। হ্যাঁ ওকে, তারপরে আমরা সঞ্চয় হিসাবে সুদের উপরে দিছিলাম কত? সঞ্চয় হিসাবে 6000 সুদের উপরে দিছিলাম 600। 600 সঞ্চয় পত্রে দিছিলাম আমরা সুদের উপরে দিছিলাম আমরা কত? 600। আর কিসের উপরে দিছিলাম? আর লভ্যাংশ আছে তো, লভ্যাংশ, ওই যে লভ্যাংশের উপরে ওই যে 66000 আর 600 তাহলে লভ্যাংশের উপরে দিছি 6600। যোগ করে ওখানে পাঠাও। ওখানে পাঠাও। সাতান্ন হাজার বিয়োগ করো, কত? 83380 থেকে 57800 বিয়োগ করো। 25580। এটাই হচ্ছে সুতরাং তোমার কর দায়। এই টাকাটা তুমি সরকারকে দিবা, এই টাকাটা তুমি সরকারকে দিতে হবে। কত টাকা দিবা? 25580 টাকা তুমি সরকারকে দিবা। এই হচ্ছে আমাদের একক ব্যক্তির ক্ষেত্রে কর দায় নির্ণয় করার পরিপূর্ণ কাজ। আমরা কর দায়টা আরেকবার একটু দেখি, কারণ এটা একটু আমাদের যাও। আমাদের এখানে 4টা স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে নিয়মিত উৎসের আয়ের উপর কর দায়। সহজ কথা আমরা মনে রাখবো, যেগুলো মোটাকৃত করছে এগুলো বাদ দিয়ে বাকিটার উপরে আমরা কাজ করব। সাথে হচ্ছে যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বা জাকাত তহবিল যেটা থাকে করব আমরা। এরপর হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য এর উপায়। তো ন্যূনতম কর প্রযোজ্য এর উপায় তোমাদেরকে আমি কাজ দিয়েছিলাম কোনটা কি। তো এখানে ন্যূনতম কর প্রযোজ্য যেগুলা, এগুলো সহ আমরা কর দায় বের করছি। কত টাকা পাইছি আমরা? 58900 টাকা। তাহলে এটা হচ্ছে ন্যূনতম কর সহ, এটা হচ্ছে ন্যূনতম কর ছাড়া। তাহলে এটা থেকে যখন এটা বাদ দিয়ে দিব, বাকিটা হবে ন্যূনতম করের উপরে কর, ন্যূনতম আয়ের উপরে কি কর দেয়। এরপরে গ নাম্বার হচ্ছে ন্যূনতম আয়ের উপরে কর দেয়। আমাদের এখানে দুইটা ছিল, একটা হচ্ছে ডাকঘর সঞ্চয় হিসাব আর একটা হচ্ছে লভ্যাংশ। এই দুইটার ক্ষেত্রে বের হয়েছে আমাদের 7000 কত টাকা? 200 টাকা। এরপর হচ্ছে আমরা চূড়ান্ত দাম হচ্ছে এই খ আর গ, এই দুইটার মধ্যে যেটা বড় ওইটা লিখবো। তারপরে নিয়মিত উৎসটা লিখবো,
সঞ্চয়পত্র ওই যে দুটো আগে লিখি নাই, ওই যে মানে এখানে যেগুলো আসে না, যে দুটো আসে না, মানে আমাদের এখানে যে দুটো আসে না ওই দুটো লিখবো। লিখার পরে আমরা মোট করটা পাবো, মোট কর পাবো। তারপরে করিয়াত আমরা বের করে নিচ্ছি, আগে ওটা বাদ দেব। বাদ দেওয়ার পরে পদীয় করের পরিমাণ ৮৩,৩৮০ টাকা। তারপরে হচ্ছে যে আমাদের ন্যূনতম কর, এই যে এখানে হচ্ছে যে ৫০,৬০০ আর ৭,২০০, এগুলা সব আমরা যোগ করব। যোগ করার পরে ৮৩,৩৮০ টাকা। এরপর হচ্ছে যে আমাদের দুইটা ক এবং এটা আর এটার মধ্যে যেটা বলে, এখন আমাদের প্রশ্নে যদি এটা যদি বলা হয়ে যেত তখন কিন্তু আমরা কিন্তু এটা লিখতাম। হ্যাঁ, বুঝে গেছে? ওকে। এরপর হচ্ছে যে আমরা এখান থেকে বাদ দেব, আমরা আগে যে যতগুলো উৎসে করপত্র ছিল মোটাঙ্কিত যত জায়গায় ছিল বাদ দিলে আমাদের এই হচ্ছে যে আমাদেরকে আমাদের একক ব্যক্তির কর নির্ধারণ ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে।